একটা রাষ্ট্র তৈরি হয় আমাদেরকে নিয়ে, অর্থাৎ জনসমষ্টিকে নিয়ে। তার একটি নির্দিষ্ট যেমন ভূখণ্ড থাকে, তার একটা জনসমষ্টি থাকে, এবং তার একটি সরকার থাকে সেই জনসমষ্টিকে পরিচালনার জন্য। সরকারকে আমরা ভাঙলে তিনটে উপাদান পেতে পারি: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। মানে সরকারের তিন ধরনের কাজ হতে পারে: আইন বিভাগের কাজ, শাসন বিভাগের কাজ আর বিচার বিভাগের কাজ। ভারতীয় সংবিধানে বিচার বিভাগ একদম স্বাধীনভাবে কাজ করে, অর্থাৎ একদম স্বতন্ত্র, এবং সেখানে কোনো রাজ্যের বা কেন্দ্রের বলে আলাদা বিচার বিভাগ নেই। সেখানে একটা ক্রমোচ্চ স্তরবিন্যাস রয়েছে বিচার বিভাগের। কিন্তু ভারতের শাসন বিভাগ বা আইন বিভাগ দুটো ভাগে বিভক্ত আছে: কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন বিভাগের ক্ষমতা আর শাসন বিভাগের ক্ষমতা ভাগ করা হয়েছে। এই ধরনের দেশকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। অনেক দেশ রয়েছে যেখানে এককেন্দ্রিক সরকার রয়েছে, অর্থাৎ একটি সরকার সেখানে থাকে, যেরকম গ্রেট ব্রিটেন। তো কিন্তু ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে দু ধরনের সরকার রয়েছে: কেন্দ্র সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে। তাহলে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে কাজ করে তারও আলোচনা আমাদের বিভিন্ন ক্লাসে হয়েছে। এবং আমরা শুরু করেছিলাম যে কেন্দ্র সরকারের যে শাসন বিভাগ তার আলোচনা। এবং এই কেন্দ্র সরকারের শাসন বিভাগের আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে দেশের প্রধান বা রাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি, এবং যিনি সরকারের প্রধান তিনি হলেন প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রপতির ক্ষমতা হলো আনুষ্ঠানিক। রাষ্ট্রপতি আহ, আইন বিভাগের অংশ, রাষ্ট্রপতি শাসন বিভাগেরও অংশ, রাষ্ট্রপতি বিচারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অর্থাৎ রাষ্ট্রপতি দেখা যায় যে দেশের সর্বত্র রাষ্ট্রপতির ক্ষমতা বিচরণ করছে। কিন্তু ইন রিয়ালিটি বা বাস্তবে দেখা যায় রাষ্ট্রপতির ক্ষমতা যেগুলো সংবিধানে লেখা আছে সেগুলো আনুষ্ঠানিক ক্ষমতা। অর্থাৎ সেই ক্ষমতাগুলো রাষ্ট্রপতির নামে চলে ঠিকই, কিন্তু সেগুলো আসলে প্রয়োগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সেগুলোকে বিভিন্ন ভাবে প্রয়োগ করে থাকেন, এবং সেখানে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আগের দিন দেখেছিলাম, যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। যেখানে দেখেছিলাম যে রাষ্ট্রপতি যে আইন বিভাগের সভা অর্থাৎ পার্লামেন্টের সভা আহ্বান করেন সেটাও প্রধানমন্ত্রীর কথা অনুসারে করেন। রাষ্ট্রপতি কোনো বিলে, অর্থাৎ পার্লামেন্টে যখন বিল তৈরি হয়, পার্লামেন্টে কোনো আইন তৈরির আগে ভোটাভুটি হয়, এই ভোটাভুটির পর যেটা তৈরি হয় সেটাকে বলা হয় বিল। এই বিলটাকে রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তখনই সেটা আইনে পরিণত হয়। কিন্তু প্রধানমন্ত্রী প্রায় একরকম বলেই দেন যে এই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করবে কি করবে না, নাকি এই বিলে রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা প্রয়োগ করবে, অর্থাৎ স্বাক্ষর করবে না, আটকে রাখবে সেই বিলটিকে। দেখা যাচ্ছে দেখা যায় যে ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির থেকে অনেক অনেক বেশি, এবং প্রধানমন্ত্রী হলেন ভারতের প্রকৃত শাসক। এই রাষ্ট্রপতির নিচে যে একটা পদ রয়েছে সেটি ছিল উপরাষ্ট্রপতি। তারও ক্ষমতা কার্যাবলী আমরা বিগত ক্লাসে দেখেছি। উপরাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির পরে, মানে পদমর্যাদার দিক থেকে, কিন্তু ক্ষমতা খুবই কম। উপরাষ্ট্রপতির ক্ষমতাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। রাষ্ট্রপতি যদি তার পদত্যাগ করেন তাহলে উপরাষ্ট্রপতি সেই পদে বসে যান, সেটা আমরা দেখেছি। এবং উপরাষ্ট্রপতি আইনসভার, আমরা জানি যে আইনসভার দুটো কক্ষ, আগেও আমরা পড়েছি যে লোকসভা, রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। এই রাজ্যসভার সভাপতিত্বের কাজটা করে থাকেন, বা চেয়ারম্যানের কাজটা করে থাকেন উপরাষ্ট্রপতি। তো উপরাষ্ট্রপতির এই দুটি কাজ, এর বেশি উপরাষ্ট্রপতির বিশেষ কোনো ভূমিকা নেই। এবারে আমরা রাজ্য সরকারের শাসন বিভাগ নিয়ে আলোচনায় আসবো। তাহলে কেন্দ্র সরকারের শাসন বিভাগের আলোচনা আমরা দেখেছি: রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, উপরাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। এবারে আমরা রাজ্যের, কারণ আমাদের জানি 28টা রাজ্য আছে দেশে, তাহলে প্রত্যেকটা রাজ্যে একটি করে রাজ্য সরকার রয়েছে। এই রাজ্য সরকারের শাসন বিভাগ চলে কিভাবে সেটা আমরা জানি। রাজ্য সরকারের শাসন বিভাগে, প্রত্যেকটা রাজ্যের শাসন বিভাগে চলে
রাজ্যপালের নাম বা গভর্নরের নাম। যেরকম ভাবে একটি দেশের সরকার বা ভারতের সরকার চলছে রাষ্ট্রপতির নামে, সেখানে সর্বোচ্চ শাসক হলেন রাষ্ট্রপতি। ঠিক একইভাবে রাজ্যের ক্ষেত্রে রাজ্যের সর্বোচ্চ শাসক হলেন রাজ্যপাল বা গভর্নর। রাজ্যপালের ক্ষমতা আনুষ্ঠানিক ক্ষমতা, কিন্তু প্রকৃত রাজ্যের শাসক হলেন মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার। এই মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রকৃত শাসক। রাজ্যের রাজ্যপাল আনুষ্ঠানিক ক্ষমতা। রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে থাকেন? রাজ্যপালকে প্রধানমন্ত্রীর একটি নির্দেশে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট রাজ্যপালকে নিয়োগ করে থাকে, প্রত্যেকটা রাজ্যের রাজ্যপাল। এই রাজ্যের রাজ্যপাল একটি রাজ্যেও একজন রাজ্যপাল থাকতে পারে, বা দুই বা তার বেশি রাজ্যেরও একটি রাজ্যপাল থাকতে পারে। তো পশ্চিমবঙ্গেও একজন রাজ্যপাল আছেন, সিভি আনন্দ বোস। রাজ্যপাল সাধারণত 5 বছর তার কাজ, তার টার্ম স্থায়ী থাকে আর তার সময়কাল 5 বছর পর আবার রাজ্যপাল বদলে দেওয়া হয়, রাষ্ট্রপতির নির্দেশ ক্রমে বদলে দেওয়া হয়। তাহলে রাজ্যপালের ক্ষমতা বা কাজ কি রকম? রাজ্যপালের ক্ষমতাকে যদি আমরা 4-5 ভাগেও ভাগ করি, সেটাকে আইন বিভাগে রাজ্যপালের একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে। অর্থাৎ আইন বিভাগে কিরকম গুরুত্বপূর্ণ ক্ষমতা? আইন তৈরির ক্ষেত্রে রাজ্যপাল গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কারণ আইন, রাজ্যের যে আইন বিভাগ, সেটাকে আমরা, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে হলো বিধানসভা। বেশিরভাগ রাজ্যেই শুধুমাত্র বিধানসভা রয়েছে, এবং 6টি রাজ্যে বিধানসভা ও বিধান পরিষদ দুটি কক্ষ রয়েছে। যদিও বেশিরভাগ রাজ্যেই আইনসভা বলতে বিধানসভাকেই বোঝানো হয়, বা ইংলিশে বললে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার যারা বা সদস্য যারা, বিধানসভার যারা সদস্য, বিধায়ক তাদেরকে বলা হয়, এই বিধায়কদেরকে বিধানসভায় আহ্বান করা হয়, তার জন্য আলাদা সেশন বসে। এই সেশন আহ্বান করার দায়িত্ব রাজ্যপালের, অর্থাৎ গ্রীষ্মকালীন সেশন বা বর্ষাকালীন বা শীতকালীন। তাহলে এই যে সেশন আলাদা বসে বা বৈঠক বসে, এই বৈঠক আহ্বান করার দায়িত্ব রাজ্যপালের। রাজ্যপাল এই বৈঠককে আহ্বান করেন, সেশনকে। আবার রাজ্যপাল এই বৈঠককে, সেশনকে ভেঙেও দিতে পারে, ডিসলভ করতে পারে। তো রাজ্যপাল এটাকে সামন করেন এবং ডিসলভও করতে পারে। বিধায়করা মিলে কোনো বিষয়ে রাজ্যের আইন তৈরি হবে। রাজ্যের আইন তৈরির জন্য সংবিধানে তালিকা দেওয়া রয়েছে, কেন্দ্র তালিকা। কেন্দ্র তালিকায় বর্তমানে 100টি বিষয় রয়েছে। এই 100টি বিষয়ের মধ্যে কেন্দ্র সরকার পার্লামেন্টে আইন তৈরি করতে পারে। সেরকম ভাবে রাজ্যের ক্ষেত্রে আগে 66টা বিষয় ছিল, এখন 61টা বিষয় আছে। সেই বিষয়গুলো রাজ্য আইন তৈরি করতে পারে। এছাড়াও রয়েছে একটি যুগ্ম তালিকা। যুগ্ম তালিকাতেও বেশ কিছু বিষয় বলা রয়েছে, সেই বিষয়গুলোতেও রাজ্য আইন তৈরি করতে পারে, যদি না কেন্দ্রের আইনের সঙ্গে তার কোনো বিরোধ তৈরি হয়। তাহলে এই বিষয়গুলোকে নিয়ে, যে কোনো একটি বিষয়কে নিয়ে বিধায়করা ভোটাভুটি করতে পারে, এবং ভোটাভুটি করে রাজ্যের বিধানসভায় সেটাকে পাশ করাতে পারে। রাজ্যের বিধানসভায় সেটা পাশ হয়ে যাওয়ার পর বিলে পরিণত হবে। সেই বিলটা রাজ্যের রাজ্যপালের কাছে যাবে। মানে যদি আমরা পশ্চিমবঙ্গের উদাহরণ দিই, তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভায় কোনো বিল পাস হয়ে যাওয়ার পর সেটা সিভি আনন্দ বোসের কাছে যাবে। এবার সিভি আনন্দ বোস সেটাতে যদি স্বাক্ষর করেন, তাহলে সেটা রাজ্যের আইন হিসেবে পরিচিত হবে। তিনি স্বাক্ষর না করে ফেরত পাঠিয়ে দিতে পারেন আবার বিধানসভায় সেটাকে, বা তিনি স্বাক্ষর না করে রাষ্ট্রপতির কাছে এটাকে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন। তাহলে এইভাবে আইন তৈরির ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইন তৈরির ক্ষেত্রে রাজ্যপালের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে। শাসন বিভাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা দেখেছি যে বললাম যে রাজ্যের শাসন বিভাগের সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভোটে জিতে তারপর মুখ্যমন্ত্রী হন, আইন বিভাগের ভোটে জিতে তারপর সেই দল থেকে এই একটি নাম বেছে দেওয়া হয় রাজ্যপালের কাছে। রাজ্যপাল সেই নামের ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা।
তাহলে এক অর্থে বলা যায় যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন আনুষ্ঠানিকভাবে, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্য যে মন্ত্রী পরিষদ থাকবে সেই মন্ত্রী পরিষদকেও কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করান। অর্থাৎ তিনি রাজ্যপালই অন্যান্য মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে আহ তাদের কাজে নিয়োগ করে, এবং তাদের যদি পদ বদলাতেও হয়, কোনো মন্ত্রী হয়তো তিনি আগে শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি হয়তো পরবর্তীকালে পরিবহন মন্ত্রী হবেন, তাহলে এই পরিবহন মন্ত্রী যখন তিনি শিফট করছেন, সেক্ষেত্রেও কিন্তু রাজ্যপাল তাকে কিন্তু পরিবহন মন্ত্রীর পদে বসাবে। যেহেতু রাজ্যের আনুষ্ঠানিক শাসক হলেন রাজ্যপাল, তাই রাজ্যের শাসন বিভাগের ক্ষেত্রে তার এই গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো রয়েছে। এছাড়া কিরকম রয়েছে, যে নির্দিষ্ট পরিস্থিতিতে যদি রাজ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাতে পারেন বা রাষ্ট্রপতিকে বলতে পারেন যে এই রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা চলছে, এই রাজ্যের শাসন সংবিধান মেনে হচ্ছে না। তাহলে তিনি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করবেন, প্রেসিডেন্সিয়াল রুল জারি করবেন, এবং সেই রাষ্ট্রপতি শাসনে রাজ্যের প্রকৃত শাসক মুখ্যমন্ত্রীর বদলে তখন রাজ্যপাল হয়ে উঠবে। তাহলে নির্দিষ্ট পরিস্থিতিতে রাজ্যপালের বিশেষ ক্ষমতা দেখা যেতে পারে রাষ্ট্রপতি শাসনের সময়, বা সারা দেশে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলেও কিন্তু রাজ্যপালের কাছে একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা চলে আসে। রাজ্যপালের যে আনুষ্ঠানিক ক্ষমতা আমরা বলছি, এই আনুষ্ঠানিক ক্ষমতা রাজ্যপালকে প্রকৃত শাসক হিসেবে অনেকটা গড়ে তুলে দেয় সেই সময়। না হলে সাধারণ পরিস্থিতিতে রাজ্যপালের ক্ষমতা সীমিত, খুবই আনুষ্ঠানিক। এছাড়াও রাজ্যপাল কি করে থাকেন, এছাড়াও রাজ্যপাল যদি বিধানসভার যে ভোট হয়, এই বিধানসভা ভোটে যদি নির্দিষ্ট কোনো দল সংখ্যাগরিষ্ঠ আসন না পায়, তাহলে রাজ্যপাল কোনো একটি দল থেকে কোনো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হিসেবে আহ্বান করতে পারেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যদি তার আস্থা সেই বিধানসভায় দেখাতে পারে, তাহলে তাকেই মুখ্যমন্ত্রী রাখার বন্দোবস্ত করা। অর্থাৎ বিধানসভায় যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রেও রাজ্যপালের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা চলে আসে। এছাড়া বিচার বিভাগের ক্ষেত্রে রাজ্যপালের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায়, যে বিচার বিভাগে আমরা দেখেছি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, এবং রাজ্যপাল দেখা যায় যে জেলা কোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করে। এছাড়াও রাজ্যের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তির শাস্তি হয় বা সাজা হয়, সেই সাজাকে কমানোর অধিকার রাজ্যপালের রয়েছে, যদি সেটা রাজ্যের আইন অনুসারে হয়। যদিও ফাঁসির অর্ডার বা ফাঁসির শাস্তি রাজ্যপাল মুকুব করতে পারেন না, সেই ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতিরই আছে। তাহলে তাহলে সাধারণ পরিস্থিতিতে রাজ্যপালের ক্ষমতা খুবই আনুষ্ঠানিক, কিন্তু আপৎকালীন অবস্থায় বা জরুরি অবস্থার সময়, জাতীয় জরুরি অবস্থার সময়, বা কোন রাজ্যে প্রেসিডেন্সিয়াল রুল জারি হলে, বা আর্থিক জরুরি অবস্থায় রাজ্যপালের ক্ষমতা বিশেষ ক্ষমতায় পরিণত হতে পারে। এই হলো রাজ্যপালের ওভারঅল ক্ষমতা এবং কাজ। রাজ্যপালের ক্ষমতা এবং কাজের সঙ্গে সঙ্গে আমরা তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কাজটাও একটু জেনে নিই। রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হন? বিধানসভা হলো রাজ্যের আইন বিভাগ। এই বিধানসভায় বিভিন্ন দল, রাজ্যের বিধানসভা বর্তমানে 294টা সিট আছে। এই 294টা সিটের মধ্যে 50%-এর বেশি সিট যে দল পাবে সে দল সংখ্যাগরিষ্ঠতা পেল, এবং সে দল থেকে সরকার তৈরি করবে। কোনো এক্স দল যদি এই সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সেই দল থেকেই মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করতে পারবেন রাজ্যপালের মাধ্যমে। তাহলে এইভাবে মুখ্যমন্ত্রী হওয়া যেতে পারে। কিন্তু যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলেও যে দল অন্যান্য দলের থেকে বেশি সিট পেয়েছে, বেশি আসন পেয়েছে, সেই দল থেকেও মুখ্যমন্ত্রী হতে পারেন রাজ্যপাল আহ্বান করলে। এবং কোন এমন একজন ব্যক্তি যিনি বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে পারেননি,
বা বিধানসভার ভোটে তিনি হেরে গেছেন, যদি তার দল চায় তাহলে তাকেও কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য নাম প্রস্তাব করতে পারে রাজ্যপালের কাছে, এবং রাজ্যপাল তাকেই মুখ্যমন্ত্রী আসনে বসাতে বাধ্য। কিন্তু তাকে 6 মাসের মধ্যে কোনো একটি নির্বাচনী কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তাহলে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে ভোটে দাঁড়ালেও মুখ্যমন্ত্রী হতে পারেন কেউ, আবার ভোটে না দাঁড়ালেও মুখ্যমন্ত্রী হতে পারেন কেউ। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার দলকে ভোটে জিততে হবে। যদি কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা কোনো রাজ্যের বিধানসভায় সব থেকে বেশি থাকে, তাহলে সেই দল থেকে যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, তার দল যে নামই প্রস্তাব করুক না কেন, রাজ্যপালকে সেই নামের ব্যক্তিকেই মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হবে, এবং অন্যান্য মন্ত্রীদেরকেও তাদের বিভিন্ন আসনে বসাতে হবে। তাহলে এইভাবে মুখ্যমন্ত্রী নির্বাচন হয়ে থাকে। মুখ্যমন্ত্রীর জন্য আলাদা করে কোনো ভোট হয় না, বিধানসভার ভোটের মাধ্যমে অর্থাৎ আইন বিভাগের ভোটের মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ঠিক নির্বাচিত হন বলা ভুল, মুখ্যমন্ত্রীর সেখান থেকে নাম প্রস্তাব হয়, কে মুখ্যমন্ত্রী হবেন সেটা ডিসাইড হয় বা সেটা ঠিক হয়। মুখ্যমন্ত্রীর কাজ, আহ শাসন বিভাগে মুখ্যমন্ত্রীর কাজ রয়েছে, কারণ পুরো রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রী দেখেন। সেখানে রাজ্য কিভাবে চলবে, রাজ্যের পুরো শাসন বিভাগ অর্থাৎ আমলাতন্ত্রের সঙ্গে মিটিং করা, অন্যান্য মন্ত্রীদের সঙ্গে মিটিং করা, ক্যাবিনেট অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী তাদের সঙ্গে মিটিং করা, সমস্ত মিটিং করার দায়িত্ব তার, এবং অন্যান্যদের থেকে মতামত নেবার দায়িত্ব তার, কিন্তু সিদ্ধান্ত নেবার ক্ষমতা শুধুমাত্র তারই রয়েছে। সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন। মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গেও যোগাযোগ রাখেন, রাজ্যপালের সঙ্গেও কথোপকথন করেন, যে রাজ্যের কোনো অসুবিধা তৈরি হলে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে যেতে পারেন বা রাজ্য। এছাড়াও মুখ্যমন্ত্রীর আইন বিভাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিধানসভায় তার দলকে ডিফেন্ড করার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বিধানসভায় তার দলকে ডিফেন্ড করে থাকেন। আহ এরপরেও তার কাজ বিচার বিভাগের ক্ষেত্রে তার খুব একটা কোনো কাজ নেই, কারণ বিচার বিভাগ স্বাধীনভাবে তার কাজ করে, মুখ্যমন্ত্রী সেখানে ভূমিকা পালন করতে পারেন না। মুখ্যমন্ত্রীর কাজ থেকে থাকে তার দলের প্রতি, কারণ তার দলের প্রতি আনুগত্য রাখা, তার দল যাতে পরবর্তী নির্বাচনে আবার জয়ী হতে পারে সেই দিক ডিসাইড করা, এই দিককে মুখ্যমন্ত্রীকে খেয়াল রাখতে হয়। মুখ্যমন্ত্রীর এই দিক খেয়াল রাখতে গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হয় মুখ্যমন্ত্রীকে। বিভিন্ন নির্বাচনের আগে বিভিন্ন নির্বাচনী সভায় যেতে হয়। নির্বাচন না থাকলেও এই 5 বছরের মাঝখানে, যে মুখ্যমন্ত্রীর যে সময়কাল 5 বছর, তার মাঝখানে তাকে বিভিন্ন সভায়, সমিতি, আসন, এই সমস্ত পুজো উৎসব তাকে অ্যাটেন্ড করতে হয়, তাকে যেতে হয়, এবং জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, যাতে জনগণ সঠিকভাবে পরিষেবাগুলো পাচ্ছে কিনা সেগুলো তাকে দেখতে হয়। এছাড়াও তাকে মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে হয়। মিডিয়াতে তিনি তার বার্তা দিতে পারেন যে সরকার কিভাবে চলছে, বা সরকারের পক্ষে থেকে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় মানুষের সঙ্গে বা কেন্দ্র সরকারের সঙ্গে, তাহলেও কিন্তু তিনি মিডিয়াতে তার বক্তব্য রাখতে পারেন। এছাড়াও রাজ্যের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি কেন্দ্র সরকারের বিভিন্ন আহ, যে মঞ্চগুলো রয়েছে সেই মঞ্চগুলোতে যান। নীতি আয়োগের মঞ্চ হতে পারে, ইন্টারস্টেট কাউন্সিলের মঞ্চ হতে পারে, এই সমস্ত জায়গায় আলোচনার জন্য মুখ্যমন্ত্রী যেতে পারে। তো এইভাবে মুখ্যমন্ত্রী দেখা যায় যে রাজ্যের প্রকৃত শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এবং সেখানে রাজ্যপালের কাজ আনুষ্ঠানিক। রাজ্যপাল হলো আনুষ্ঠানিক শাসক, এবং মুখ্যমন্ত্রী হলেন প্রকৃত শাসক রাজ্যের। এই আমাদের আজকে দুটো আলোচনা রইল। এই আলোচনা থেকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। যদি প্রশ্ন না থাকে তাহলে তোমাদের যেরকম নির্দিষ্ট অ্যাটেন্ডেন্স আছে সেগুলো দিয়ে দিও। আমি তাহলে লিভ করছি।